গুরুত্বটা দেখবার চেষ্টা করছি। আমরা আজকে ফিরে যাচ্ছি, আমরা যেখানটা পড়ছিলাম আমরা সেখানে মোটামুটি ফিরে যাচ্ছি, একবার তাকিয়ে দেখে নেব জলের বিষয়টার মধ্যে এবং তারপর থেকে চলা শুরু করবো। আমরা জলের গুরুত্বটা বিষয়টা বুঝবার চেষ্টা করছিলাম, জলের গুরুত্ব, জলটা কিরকম করে গুরুত্বপূর্ণ, তাতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের মধ্যেই বা অন্যান্য জীবের ক্ষেত্রে এটা প্রয়োজনীয়। জলের গুরুত্বের মধ্যে 1 নম্বর দেখবার চেষ্টা করেছিলাম সমস্ত সজীব কোষ জল, জল থাকবেই, সজীব কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জল। পৃথিবী পৃষ্ঠে আমরা সজীব বলতে যা বুঝি, জীব বলতে যা বুঝি, তাতে যা কোষ আছে তাতে আমরা জল আছেই দেখতে পাই। সেই জন্য জল একটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমরা আগেও করেছি জল মানুষের দেহে যদি গড়ে দেখি তাহলে 60% জল রয়েছে কোষে, আর দেহেরও 60% জল। অবশ্য সব জায়গাতেই 60% হবে তা না, একটা গড়ে কোথাও বেশি আছে কোথাও কম আছে। জলের গুরুত্বের মধ্যে সজীব কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান। জল উদ্ভিদ দেহের রসের উৎসতে ভূমিকা নেয়, রসের উৎসতে ভূমিকা নেয়। আমরা এটা আরেকবার দেখে নেবার চেষ্টা করব জলের গুরুত্বের সঙ্গে। তাহলে উৎসতে ভূমিকা নেবে, রসের উৎস বলতে কি বোঝায় একবার একটু জানবো, এবং এই বছরে আরো করতে হবে, তখন রসের উৎস বিশেষ করে জানতে হবে। তাহলে রসের উৎসতে ভূমিকা নেয়, আমরা উদ্ভিদের এই বিষয়টাতে একবার একটু দেখে নেবার চেষ্টা করব কিরকম ঘটনাটা ঘটে এবং সেখানে জল কিরকম করে পরিবাহিত হচ্ছে। তাহলে জলের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি, জল সজীব কোষগুলোর একটা গুরুত্বপূর্ণ উপাদান, রসের উৎসতে উদ্ভিদে ভূমিকা নিচ্ছে। আমরা এইটা প্রথম একবার একটা দেখবার চেষ্টা করব কিরকম করে ওই রসের উৎসতে ভূমিকাটা নেয়, আমরা সেই জায়গাটাতে একবার যাওয়ার চেষ্টা করব। তাহলে একবার দেখে আসি, দেখে আবার ফিরছি এখানে। আমরা রসের উৎসের বিষয়টাতে এসে পৌঁছচ্ছি, রসের উৎসের বিষয়টা কিরকম করে ঘটনাটা ঘটে। তাহলে একবার বোঝবার চেষ্টা করছি, একবার দেখো জল মূল দিয়ে প্রবেশ করে উদ্ভিদের ক্ষেত্রে, আমরা এটা মোটামুটি জানি। তারপরে উদ্ভিদ দেহে দিয়ে উদ্ভিদ থেকে কাণ্ডতে গিয়ে পৌঁছয়, কাণ্ড থেকে ওটা পাতায় গিয়ে পৌঁছয়। তাহলে আমরা মূল থেকে শুরু করি, মূলের মধ্যে দিয়ে জল ঢুকেছে, কাণ্ডে আসছে, কাণ্ড থেকে পাতায় যাচ্ছে, এই সমস্তটাই একটা যেন জলের ধারা চলবার ব্যবস্থা রয়েছে। মূলত মূলের শেষ ভাগ থেকে, মূলের অঞ্চল একটা এমন জায়গা আছে যেখান থেকে জাইলেম আছে, যে জাইলেমটা জল বয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা, সেটা কাণ্ড হয়ে পাতা পর্যন্ত বিস্তৃত। জল ওপর দিকে উঠছে এবং জলের কণাগুলো পারস্পরিক যুক্ত হয়ে রয়েছে, সেটা নানা কারণে জলের মধ্যে এই জল উপরে ওঠার পিছনে 4 রকম আকর্ষণ টান রয়েছে। একটা হচ্ছে জল উপর দিকে উঠছে সেই কারণটা আসছি দেখতে যাচ্ছি, সেটার নাম বাষ্পমোচন টান। জলের কণাগুলোর পারস্পরিক আকর্ষণ রয়েছে, যাকে বলা হয় সংশক্তি টান। জলের কণার সঙ্গে জাইলেমের দেওয়ালের আকর্ষণ রয়েছে, তার নাম আসঞ্জন। এবং জলের কণাগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে। 4 রকম আকর্ষণ শক্তি রয়েছে। জল ওপর পর্যন্ত পাতায় পৌঁছচ্ছে, তরল জল গিয়ে দিনের বেলায় তরল জল পাতায় গিয়ে তাপ শক্তি লাভ করে বাষ্পাকারে পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে জাইলেমের উপরে আবারও টান সৃষ্টি হচ্ছে, যে টান অনেক উঁচু পর্যন্ত, অনেক লম্বা গাছে জলকে নিয়ে যেতে পারে। যেহেতু জলকে ওপর দিকে টানছে, তাহলে নতুন করে জলের কণা আবারও ভেতরে ঢুকছে, জাইলেমে মূলের মধ্যে নতুন করে জলের কণা এসে ঢুকছে। এই জলের মধ্যে দ্রবীভূত রয়েছে লবণ, তারাও উপরে বাহিত হচ্ছে। তাহলে জলের এই একটা বিষয়, রসের উৎস, এই জিনিসটাকে বলা হচ্ছে জল, এবং জলে দ্রবীভূত লবণ উপর দিকে বাহিত হচ্ছে। জল অবশ্য প্রস্তুত খাদ্য পরিবহনেও সাহায্য করবে। তাহলে একটা প্রথম রসের উৎসটা দেখলাম। পরে আসছি প্রাণী দেহের কথায়। প্রাণী দেহের সংবাহক মাধ্যম, যা কিনা সংবহনে সাহায্য করবে। প্রাণী দেহ তো বিভিন্ন জিনিসের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেখানেও সংবহনের মাধ্যম জল। যেমন রক্তের মধ্যে জল রয়েছে, রসিকাতে জল রয়েছে। তাহলে একটা সংবাহক মাধ্যম, তাতে একটা উপাদান জল রয়েছে।
সংবাহক মাধ্যম তাতেও জল রয়েছে। প্রাণীদের ক্ষেত্রে যেমন আমাদের দেহেই রয়েছে, অন্যান্য জীবেরও ক্ষেত্রেও রয়েছে কম বেশি বিশেষ এই ব্যবস্থা রয়েছে। যাদের জটিল ব্যবস্থা তাদের রক্ত রয়েছে, যাদের নেই তাদের সাধারণ ব্যবস্থা। সেখানেও যেমন প্রাণীদের প্রথম পরিফেরা, সেখানেও জলের মাধ্যমে খাদ্যের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পরে আসছি, উত্তম দ্রাবক রূপে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সহায়তা করে। দ্রাবক হচ্ছে কোনো একটা দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। যেমন চিনির জলে জল, চিনিটা দ্রাবক আর জলটা দ্রাবক। এখন এই রকম ক্ষেত্রে দ্রাবক কোষের মধ্যে বহু কিছু বিক্রিয়া চলছে, তাতে জল দ্রাবক হিসেবে ভূমিকা নিতে পারে। উত্তম দ্রাবক রূপে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে সাহায্য করবে। এই বিশেষ করে কয়েকটা জলের গুরুত্ব জীব দেহের মধ্যে দেখার চেষ্টা করি। এইরকম একটা প্রভাব, সাহায্য, জলের গুরুত্ব একটা জীব দেহে রয়েছে। তাহলে জীব দেহে জলের গুরুত্ব, জল জীবন আমরা এটা বলে থাকি, এবং কেন সেটা কয়েকটা দিক থেকে অন্তত বোঝার চেষ্টা করি। পরে একটু দেখার চেষ্টা করি, যারা ধীরে লিখছো তারা দাঁড়িয়ে লিখো। পরে একটা জায়গায় এসে পৌঁছেছি, একটা ছবি। এই ছবিটা কোথাকার? বেড়গ্রাম। ছবিটা কোথাকার? বেড়গ্রাম। ছবিটা কোথাকার? পরে মরুভূমি। মরুভূমি। আচ্ছা, পেছনে একটু দাও বাড়িয়ে, দাও বাড়িয়ে। বলো। চাঁদের ছবি। চাঁদের। আচ্ছা বেশ, বসে পড়ো। চকদীপা, পরে মশাট। চকদীপা তাড়াতাড়ি কেউ বলতে পারে? চকদীপা ছবিটা কোথাকার? ছেড়ে দিলাম। মশাট, হ্যাঁ মশাট। মশাট কোন নগর আসছি পরে? মশাট মঙ্গল গ্রহতে। মঙ্গল গ্রহ। বেশ, বসে পড়ো। কোন নগর? কোন নগর? কোন নগর? আচ্ছা ছেড়ে দিলাম। তা পলাশীপাড়া, পলাশীপাড়া, এটা ছবিটা কোথাকার? পলাশীপাড়া। আচ্ছা ছেড়ে দিচ্ছি, সময় নেই। উত্তর হয়ে গেছে, এটা মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে রয়েছে কিউরিওসিটি রোভার, একটা একটা মানব চালিত বা যন্ত্রচালিত একটা জিনিস, যেটার নাম রোবট। তাকে এরকম রোভার বলে, যে ঘুরে ঘুরে দেখে, ক্যামেরাতে ছবি তোলে, অনেক কিছু সংগ্রহ করে নমুনা। এখন বিভিন্ন গ্রহে যখন কোনো একটা অনুসন্ধান করা হয়, কি অনুসন্ধান? যৌগ আছে কিনা যদি সেও অনুসন্ধান করা হয়, তখনও খোঁজ করা হয় জলের। জীব আছে কিনা অনুসন্ধান করা হলে তো জলের অবশ্যই করতে হবে। তাহলে যৌগ যদি সন্ধান করে, তখনও খোঁজ করে জল আছে কিনা। কারণ আমরা পৃথিবী পৃষ্ঠে জীব বলতে যা বুঝি, সব জীবে জলের গুরুত্ব আছে। সেই জন্য জল থাকলে জীব থাকতে পারে বলে অনুমান করতে পারি। তবে আমরা জানি না এমন কোন জীব আছে কিনা এই মহাবিশ্বে যেখানে যার জল লাগে না, বা যে হয়তো আমরা পৃথিবীতে জীব বলতে যা বুঝি তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সে একটা ভিন্ন জাতীয়। আমরা পৃথিবীতে জীব বলতে যা বুঝি সেটা কার্বন দ্বারা তৈরি, কার্বন স্কেলিটন। কার্বনের জন্য একটা কঙ্কাল আছে, কার্বন থাকতেই হবে। কিন্তু এমনও হতে পারে যে কার্বন তার লাগেই না, হয়তো এমন মহাবিশ্বে জীব থাকতে পারে, আমাদের জানা নেই। তো পৃথিবী পৃষ্ঠে আমরা জীব বলতে যা বুঝি, সেই জীবকে ধারণা নিয়ে যদি আমরা যখন খোঁজ করি, তো এই জন্য জলের খোঁজ করি, কারণ জল ছাড়া জীব সম্ভব নয়। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য যে অন্য কেন আর কিছু মৌল যৌগ তেমন খোঁজ করা আগে হলো না, তার কারণ হচ্ছে, যেমন বিশেষ করে অক্সিজেনের খোঁজ করা হয়নি, কারণ পৃথিবীতে দেখা যাচ্ছে যে অক্সিজেন ছাড়াও জীব আজও বেঁচে আছে। অক্সিজেন অনেক জীবের, কিছু কিছু এমন জীব আছে যাদের অক্সিজেন লাগে না, এবং পৃথিবীর আদিম লগ্নে অক্সিজেন ছিল না, সেই পরিবেশে জীব এসেছে। সেই জন্য জল থাকতে হবে, এই ঘটনাটা আগে জানার চেষ্টা করা হয়। আসছি আরো একটা নাম, অতিমাত্রিক, মানে মাত্রাটা অতি বেশি চাই, বা ম্যাক্রো মানে বেশি। এলিমেন্ট, মৌল। এলিমেন্ট বলতে আমরা মৌল বুঝে থাকি, যদিও
এলিমেন্ট বলা হয়েছে, এলিমেন্টগুলো সরাসরি পাওয়া যাবে না সবসময়, কিন্তু এগুলো প্রয়োজন। এখন জীবের পুষ্টির জন্য বেশ কিছু মৌল প্রয়োজন, যেমন আমাদের দেহে তো সবাই জানো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো লাগবে। তাহলে এই মৌলগুলো হচ্ছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এরা হচ্ছে অতিমাত্রিক মৌল, নাম অনেক নামে চাওয়া হয়। কয়েকটা মৌল নামগুলোকে কি করে মনে রাখবে আমি একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি, তোমরা তোমাদের মতো করতে পারো। কিরকম করে নাম মনে রাখতে হয় আগেও বলেছি, তোমরা এইবারও আরেকবার মনে করিয়ে দিই। ছন্দে যদি মনে রাখতে পারো, মনে করো CHON SPK CAMG, এই নখানা মৌল বিশেষভাবে বললাম, এছাড়াও আরো মৌল লাগবে। তাহলে CHON SPK CAMG এই হচ্ছে আমাদের ছন্দ। যদি মনে রাখতে পারো তাহলে এই ফোন নাম্বারের মতো যদি মনে রাখতে পারো তাহলে এগুলো সহজে মনে থাকবে। মেজর এলিমেন্ট বা ম্যাক্রো এলিমেন্ট নানা নামে পরীক্ষায় জানতে চাইছে, এদের বেশ কয়েকটা নাম রয়েছে। তাহলে CHON SPK CAMG এই হয়ে গেল আমাদের 9টা মুখ্য মৌল। শুধু মৌলের নামটা লেখো তাহলেই হবে, বাকিটা ওই থেকে করতে পারবে। শুধু মৌলের নামটা মাথায় হেডিংটা লেখো। পরেরটায় আসছি। তাহলে এই হলো আমাদের বিষয়টায় মেজর এলিমেন্ট যা পাওয়া যাবে, দরকার এগুলো দেহে, কিন্তু পাওয়া যাওয়ার উৎস বিভিন্ন জিনিস হতে পারে, মূলত খাদ্য। অক্সিজেন অবশ্য বেশি অবস্থায় পাওয়া যাবে। তাহলে আসছি এরকম অতিমাত্রিক মৌল, আবার কিছু কিছু মৌল অত্যাবশ্যক, কিন্তু অল্প হলেও চলবে, অল্পই দরকার কিন্তু চাই, না হলে আবার হবে না। তারা স্বল্পমাত্রিক বা মাইক্রো এলিমেন্ট বা মাইনর এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট। ট্রেস মানে অল্প। উদাহরণ লিখছি, তোমরা শুধু মাথাটুকু লেখো আর উদাহরণটুকু লেখো। FeMnZn CuMO BCl, এই সবকটা মৌলের নাম বলতে হবে পলাশিপাড়া। পরে মশা, মৌলগুলোর নাম বলো। পলাশিপাড়া, মৌলগুলোর নাম পলাশিপাড়া। পরে মশার, মৌলগুলোর নাম চাই। মশার মৌলগুলোর নাম ফেরিক, জিঙ্ক, কপার, বোরন, ক্লোরিন। প্রথমটা কি? ফেরিক, ফেরাস, ফেরাস, এটা কি জিনিস? লোহা। লোহা। আচ্ছা বেশ, হ্যাঁ লোহা। ফেরা, আয়রন থেকে এসেছে। ফেরাস বা ফেরিক বলে যোজ্যতায় বললে আয়রন, ঠিক আছে। লোহা। তারপর এমেন্টা, ম্যাঙ্গানিজ, হুম, বলে যাও, ভরসা করে বলে যাও, তুমি ঠিক জিঙ্ক, কপার, মোটা পারবো না। তারপর হচ্ছে মলিবডেনাম, বোরন আর ক্লোরিন। ওটা মলিবডেনাম। তারপর বোরন, ক্লোরিন। সব ভালো, সব বলে দিয়েছো, ঠিক আছে, একটাই খালি হয়নি, ঠিক আছে। তাহলে মলিবডেনাম, বোরন, ক্লোরিন এই হচ্ছে আমাদের বিষয়। যারা একটু এগিয়ে পড়তে চাও, একটা নাম জেনে রাখো, ট্রেস এলিমেন্ট। আর পরীক্ষায় দেয়, এখানে শব্দটা রয়েছে ট্রেস, আর পরীক্ষার আরেকটা শব্দ আসছে ট্রেসার এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট আর ট্রেসার এলিমেন্টের পার্থক্য কেউ জানে? পূর্ণগৌর। ট্রেস এলিমেন্ট আর ট্রেসার এলিমেন্ট তফাৎ। বেলগ্রাম, কেউ জানে ট্রেস এলিমেন্ট আর ট্রেসার এলিমেন্ট তফাৎ আছে কিনা? তা অন্য কোনো জায়গায় কেউ বলতে পারলে নেব তাড়াতাড়ি। না, দেখতে পাইনি কাউকেই। তাহলে শুনে নাও, ট্রেস এলিমেন্টটা এখন কি সেটা দেখতেই পেয়েছো। ট্রেস এলিমেন্ট যেটা অল্প পরিমাণে লাগবে, আর ট্রেসার এলিমেন্ট যে মৌল দিয়ে কোনো একটা প্রক্রিয়ার পথকে চেনা হয় বা যৌগটাকে শনাক্ত করা হয়। সাধারণত ওরা সব আইসোটোপিক হয়। C14 একটা আইসোটোপ, তা দিয়ে যে যৌগটা সৃষ্টি হচ্ছে তাকে শনাক্ত করা যায়, অথবা একটা পথকে চেনা হয়, সেগুলো হচ্ছে ট্রেসার এলিমেন্ট। O18 ওগুলো সব আইসোটোপিক, ওরা হচ্ছে ট্রেসার এলিমেন্ট। এটা কখনো কখনো জানতে চায় একটু পরীক্ষা। এখন এই যে মৌল টৌলগুলো লাগবে, দিলে কি লাভ হয়?
মৌলতা না হয় লাগলো, কিন্তু লাভ কি হয় কোনো জানার উপায় আছে? সেই জানার উপায় করতে দেখতে এসেছি একটা আলু ক্ষেত, সম্পূর্ণ সার দেওয়া হয়েছে, অর্থাৎ যা যা প্রয়োজন সেই সব প্রয়োজনীয় উপাদান দেওয়া হয়েছে সারের মধ্যে দিয়ে। তার ফলে যা সুফল পাওয়া গেছে, দেখা যাচ্ছে উদ্ভিদগুলো সুগঠিত হয়েছে, প্রয়োজনীয় বৃদ্ধি যা কিছু হবার সব হয়েছে। তাহলে এই থেকে বুঝতে পারা যায় যে এইগুলোর প্রয়োজনীয়তা আছে। লন তৈরিতে সার প্রয়োগ করা হয়েছে, এবং সার প্রয়োগ করলে এইরকম লন সুন্দরভাবে গড়ে উঠবে। তাহলে এইরকম সার প্রয়োগের ভূমিকা কি আছে, যাতে প্রয়োজনীয় সব মৌল ছিল দেওয়া হয়েছে, দিলে এই জিনিস পাওয়া যাবে। এখন কার কতটা লাগবে, কি লাগবে, কেমন লাগবে জানতে গেলে কি করতে পারি? এখন একটা পরীক্ষা এসেছে, পরীক্ষাটাতে কিরকম বুঝতে পারি জানতে চাইবো। বেরগ্রাম বলতে পারবি কি পরীক্ষাটা কি বলতে চেয়েছে? বেরগ্রাম পরীক্ষাটা কি বলতে চেয়েছে? বেরগ্রাম কি পরীক্ষাটা বলতে চেয়েছে বলে মনে হয়? ওই যে সামনে পরীক্ষা আছে, পরীক্ষাটায় কি বলতে তোমার যেমন হয়? প্রথমটাতে পটাশিয়াম দেওয়া আছে, পটাশিয়াম মূল্যটা আছে, কিন্তু দ্বিতীয়টাতে পটাশিয়াম নেই, সেজন্য ওটাতে সম্পূর্ণ বৃদ্ধি হয়নি। বাহ, এই তো হয়ে গেছে, বোঝো। তাহলে একটা লেখাই আছে বাঁ দিকে আদর্শ অনুশীলন দ্রবণ, মানে সবকিছু দেওয়া আছে ওই গাছটা বৃদ্ধির জন্য যা যা দরকার। ডান দিকে একই গাছ আছে, কিন্তু এখানে খালি অনুশীলন দ্রবণটাতে, যে দ্রবণটা নেওয়া হয়েছিল তাতে পটাশিয়ামটা বাদ দেওয়া ছিল, পটাশিয়ামহীন বলেছে। তাহলে কি হবে? তাহলে পটাশিয়ামহীন হওয়াতে দেখা দিয়েছে খর্বাকার বৃদ্ধি আর বর্ণহীন পাতা। তাহলে একটা একটা করে আমরা এরকম যদি না দিই কোনো মৌল, তাহলে বুঝতে পারবো ওই উদ্ভিদটার ওটার প্রয়োজনীয়তা আছে অথবা নেই। যদি এটাতে পটাশিয়াম ছাড়া বৃদ্ধিটা ভালো হতো, তাহলে বুঝতে হতো যে এর পটাশিয়ামের কোনো ভূমিকাই নেই। এই ধরনের অনুশীলন পরীক্ষার নাম জল অনুশীলন পরীক্ষা বা হাইড্রোপনিক কালচার। নাম লিখে রাখো, এই জিনিসটা জানতে চাই। তাহলে এইরকম করে আমরা এক একটা মৌল, তার যে মৌলটা দরকার বা দরকার নেই জানবো কি করে, এইরকম করে পরীক্ষা করতে পারি। আমরা জল অনুশীলন পরীক্ষাতে শুধু মৌল এবং তার সঙ্গে মৌলটার কতটা পরিমাণ দিলে ভালো হয় তাও করতে পারি। 10 মিলিগ্রাম না 15 মিলিগ্রাম না 50 না 100 মিলিগ্রাম, কোনটাতে দিলে বেশি ভালো, কোনটাতে দিলে কত ভালো নয়, পরীক্ষা করে দেখতে পারি। এবং তারপরে ঠিক করা হয় যে এইটা দিলেই বেশি ভালো, উপযুক্ত পাওয়া গেছে তার ফলটা, সুফলটা। কোন মৌল তো লাগে সেটা জানলাম। এখন সংকটি মৌল বলে কোনো আবার একটা মৌল এসে নাকি রয়েছে, সেটা কি জিনিস? মশার শুনেছ কেউ? সংকটি মৌল মশাকে, তাহলে একটা লিখছি, হ্যাঁ বলতে চায় কেউ, মশাকে বলতে পারে মনে হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি সংকটি মৌলটা কিরকম। কোন মৌল তো লাগছে, কোন মৌল বেশি লাগছে পরিমাণে, কোন মৌল একটু কম লাগছে, কিন্তু লাগছে। আবার এর মধ্যে আবার আরেকটু বেশি, যে উদ্ভিদের ক্ষেত্রে পুষ্টির জন্য মৌলগুলো খুব বেশি যেগুলো প্রয়োজন আর মাটিতে প্রায় ঘাটতি দেখা দিচ্ছে, তারা হচ্ছে সংকটি মৌল। যেমন এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এবং সেই জন্য কৃত্রিম সার প্রয়োগ বা জৈব সার প্রয়োগের এত বেশি দেখা যায় প্রবণতা আমাদের, আমরা দিয়ে থাকি, কারণ ওই সারের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় এনপিকেটা সরবরাহ করা হয়। তাহলে এনপিকেটা কমে কমে যাচ্ছে, কমে গেলে তাহলে উদ্ভিদের বৃদ্ধি স্থগিত হয়ে যাবে। তাহলে উদ্ভিদের বৃদ্ধি যদি স্থগিত হয়ে যায় তাহলে অসুবিধা। আমরা একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি, দেখি সেখানে গিয়ে দেখতে চেষ্টা করবো কিরকম করে উদ্ভিদের বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়। সার প্রয়োগের ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের কাছে পিঠে যে সার প্রয়োগের ব্যবস্থা আছে দেখে থাকি। অনেক সময় একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি পিঠে কিছু জিনিস নিয়ে বা হাতে কিছু জিনিস নিয়ে তার থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন। আমরা এটা একটু বৃহত্তর ক্ষেত্রে দেখবার চেষ্টা করব।
তাহলে সংকটি মৌল, যে মৌলগুলো খুব বেশি কমে যাচ্ছে এবং যাদের খুব প্রয়োজন বেশি, উদ্ভিদের ক্ষেত্রে এটা বিশেষ দেখা যাচ্ছে এনপিকে। সেজন্য বলা হয় এনপিকে সার, যেখানে সারের মধ্যে তিনটি আছে এবং এক এক উদ্ভিদে অবশ্য নাইট্রোজেনের চাহিদা বা ফসফরাস পটাশিয়ামের চাহিদা এক এক রকম। কিরকম করে দেওয়া হয় আমরা সেইটাতে এবারে যাওয়ার চেষ্টা করি, সেটাতে দেখতে যাচ্ছি কিরকম দেওয়া হয়, আধুনিক কিরকম ব্যবস্থা, এবং সেখানে আরো একটু বিশেষ দেখতে যাচ্ছি বৃহৎ মাঠ বা যেখানে কৃষিক্ষেত্র সেটা কিরকম, বৃহৎ কৃষিক্ষেত্রটা কিরকম সেটা দেখতে যাচ্ছি, যেখানে মাঠগুলো খুব বড়, কৃষিক্ষেত্রগুলো খুব বড় এবং আল প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না এমন জায়গায় এসে পৌঁছেছে, এবং আধুনিক কি ব্যবস্থা, যন্ত্র চালিত ব্যবস্থায় কিরকম করে সার প্রয়োগ করা হচ্ছে। প্রথম এসছি দেখতে কিরকম সার প্রয়োগের ব্যবস্থা রয়েছে, স্প্রে করে দুপাশে, গাড়ির দুপাশে দুটো হাতের মতো বিস্তীর্ণ এলাকা, বিস্তীর্ণ জিনিস, যার মাধ্যমে স্প্রে করে দেওয়া হচ্ছে সারা অঞ্চল জুড়ে, সহজেই এতে সার দেওয়া যায়, স্প্রে সিস্টেম। তাহলে স্প্রে করে এরকম বহু অঞ্চল জুড়ে করতে পারা যায় এবং নানা জায়গায় যাতে দেওয়ার সহজে যায়, কম খরচে করা যায় তার ব্যবস্থা। এরকম অন্য ব্যবস্থাও করা যেতে পারে। একটা প্রথম দেখলাম স্প্রে, এবারে আসছে একটু লিকুইড পেস্টের মতো করে। সেখানে কিরকম গাড়ির ব্যবস্থাটা দেখে নাও। গাড়ির ব্যবস্থায় ট্যাঙ্কের তরল পেস্টের মতো দেওয়া আছে এবং দুপাশে হাতের থেকে অনেক টিউব রয়ে গেছে, সেই টিউবের মধ্যে দিয়ে নেমে আসছে তরল। তাহলে এইরকম টিউবের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের সার। তাহলে এইরকম করে সার প্রয়োগের ব্যবস্থা রয়েছে, যেখানে সুবিধে, মাঠ অনেক বিস্তৃত, কৃষিক্ষেত্র অনেক বড়, সেখানেই অবশ্যই এই সুবিধাটা বেশি নেওয়া সম্ভব। তাহলে সংকটি মৌলের ব্যাপারটা দেখলাম। উদ্ভিদের প্রয়োজনীয় মৌল যত আছে সরবরাহ করতে হবে, এটা হচ্ছে বিশেষ। তাহলে সরবরাহ করলে একটু অন্যান্য কৃষিক্ষেত্রে কিরকম হয় একবার দেখবার চেষ্টা করছি। মটর গাছ এবং রাইজোবিয়াম একটা খুব বিশেষ নাম, রাইজোবিয়াম এবং মটর গাছ। মটর গাছ এবং রাইজোবিয়াম, মটর গাছে রাইজোবিয়াম কি সহায়তা করে কে বলতে পারে? চকদীপা, রাইজোবিয়াম মটর গাছে কি সাহায্য করতে পারে? চকদীপা, পলাশিপাড়া, আচ্ছা মশাট, আচ্ছা কোন্নগর, রাইজোবিয়াম কি সাহায্য করতে পারে মটর গাছকে বলো? হ্যাঁ বলো না, মশাট একটু অপেক্ষা করো, আসছি, এখন আসেনি। হ্যাঁ কোন্নগর বলে নাও, কোন্নগর না, কোন্নগরের মাইক্রোফোন চালু নেই, ছেড়ে দিলাম। মশাট এবার, মশাট। মটর গাছে রাইজোবিয়াম নামে একজনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে এবং এটি গাছের নাইট্রোজেন বৃদ্ধিতে সহায়তা করে। নাইট্রোজেন বৃদ্ধিতে সহায়তা করে, মানে গাছ নাইট্রোজেন বৃদ্ধি বললে না কি অন্য শব্দ প্রয়োগ করবে? মানে জমিতে নাইট্রোজেনের ভাগটা বাড়িয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এইবার বুঝো। তাহলে নাইট্রোজেন সরবরাহ করে, শুধু বললেই হয়ে যাবে। নাইট্রোজেন, পুষ্টিতে ওর নাইট্রোজেন চাই, সেই নাইট্রোজেন ঘটিত উপাদান সরবরাহ করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। বাকি যা বলেছো মিথজীবী ব্যাকটেরিয়া সব ঠিক আছে। ছবিতেও বলা হচ্ছে নাইট্রোজেন পরিবেশে বহু পরিমাণ, বিপুল পরিমাণ নাইট্রোজেন রয়েছে, প্রায় 78 ভাগ আয়তনগতভাবে নাইট্রোজেন রয়েছে, কিন্তু সেই নাইট্রোজেন সরাসরি কেউ প্রায় নিতেই পারে না, খুব অল্প কয়েকজন পারে। তাই এরকম রাইজোবিয়াম সেটা নিয়ে এসে একটা কেমন ব্যবস্থা করে দিল যে রাইজোবিয়াম মটর গাছকে খাদ্য হিসেবে সেটা যেন দিয়ে দিল, আর রাইজোবিয়াম মটর গাছ থেকে কিছু খাবার নিয়ে নিল। এই হচ্ছে মিথজীবীয় পুষ্টি। নাইট্রোজেন স্থিতিকরণের জন্য রাইজোবিয়ামের ভীষণ বড় অবদান। তাহলে নাইট্রোজেন মাটিতে আসছে, শিম্ব জাতীয় গাছ তা সংগ্রহ করতে পারে, এইরকম মিথজীবীয় ব্যবস্থা রয়েছে। কিছু কিছু স্বাধীন জীবীও রয়েছে, ব্যাকটেরিয়া যারা করতে পারে, এরকম সব অনেকে রয়েছে। তাহলে নাইট্রোজেন
বাড়িয়ে দিতে পারে এরকম অনেকে রয়েছে যারা সাহায্য করবে মাটিতে নাইট্রোজেন বৃদ্ধিতে, উদ্ভিদের তাতে সুবিধেই হবে। এখন বিভিন্ন মৌল যদি ঠিক থাকে তাহলে ভালো, যদি না থাকে চেনার কোনো উপায় আছে কিনা? সামনে ছবি দেখে বলতে পারো কোন মৌলের অভাবে কি হতে পারে, চেনার কোনো উপায় হতে পারে কিনা? বেরগ্রাম ছবি দেখো, বলতে পারো কোনো মৌলের অভাব আমরা বুঝতে পারি কিনা, পাতা দেখলেও বোঝা যায় কিনা? বেরগ্রাম, চকদীপা, কর্ণনগর, পলাশীপাড়া, মশাট। হ্যাঁ বেরগ্রাম, রাইট, বলো এবার। পাতায় রঙের পরিবর্তন হয়ে গেলে তখন বোঝা যাবে যে এখানে কোনো একটা মৌলের অভাব আছে। বেশ, খুব ভালো, এটা একদম 100% ঠিক। এবারে তারপরে আরেকটু বলো যে মানে কোনো একটা মৌলকে চিনে নিতে পারবো এরকম। প্রথম দেখতে পেয়েছি পাতার কিনারা বেগুনি, চিনতে পারবো কোন মৌলের অভাব? চিনতে পারবো বেরগ্রাম? কোনো একটা ধারণা করবে যে এই মৌলটার অভাব হয়ে থাকতে পারে, বুঝতে পারি? বেরগ্রাম? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, আচ্ছা বেশ, ঠিক আছে, বুঝে পড়ো, এইটা ঠিক আছে। তাহলে একটু দেখে নাও, আমরা মানে সঠিক সবসময় হবে তা নয়, কিন্তু একটা ধারণা করতে পারি। প্রথমটা সুস্থ সবল সবুজ পাতা, পরেরটা ফসফরাসের অভাব, লিখে রাখতে রাখতে চলো। পাতার কিনারা বেগুনি, গোলাপি বেগুনি, ফসফরাসের অভাব খুব সম্ভাবনা আছে। পাতার কিনারা বাদামি হলুদ, পটাশিয়ামের অভাব। পাতার মধ্য শিরা বরাবর হলুদ বাদামি, নাইট্রোজেনের অভাব। তুমি মাঠে গিয়ে কৃষিক্ষেত্রে গিয়ে যদি এইরকম দেখো, ধারণা করতে পারো যে মাটিতে এটার অভাব রয়েছে, অন্য কারণ হতে পারে, কিন্তু তুমি একটা প্রাথমিক ধারণাও করতে পারো যে এর অভাব হয়েছে, তাহলে এই ধরনের পাতাতেও তার প্রভাব দেখা যায়। অনেক ক্ষেত্রে বাইরে থেকে আমরা তা বুঝতে পারি। পাতার পরিবর্তন, পাতাতে বর্ণের পরিবর্তন এবং কোথায় দেখে বোঝার সুবিধে রয়েছে। ফসফরাসের অভাব, পটাশিয়ামের অভাব এবং নাইট্রোজেনের অভাব, কিরকম পাতা হয়, কোথায় বর্ণের পরিবর্তন হয়, সেটা চেষ্টা করলাম বুঝবার পাতা দেখে। আসছি আরেকটা জিনিস, তাহলে এবার একটু পাতাগুলো দেখার চেষ্টা করি। নানা ধরনের পাতা কিরকম মৌলের অভাবে হবে। যদি পরিণত পাতা হয়, বাঁদিকে পাতা নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে যাবে, নাম রোগের ক্লোরোসিস। পাতা সবুজ নেই, ক্লোরোফিল গঠনে সমস্যা, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ক্লোরোসিস। সাধারণভাবে পরিণত পাতায় এইটা বিশেষ দেখা যাবে। চিনতে চিনতে চেষ্টা করো, দেখো দেখতে পাচ্ছ কিনা। পরে আসছি আরো এক ধরনের পরিবর্তনের ক্ষেত্রে, পরিবর্তনগুলো একটু বেশি করে বোঝার চেষ্টা করছি আমরা। বাঁদিকে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, পাতার অগ্রভাগটা শুকিয়ে যেতে পারে, এটা ম্যাগনেসিয়ামের অভাবে। ডান দিকে একটা দেখতে পাচ্ছি যেমনটা আগে বললাম বাদামি বা গোলাপি বেগুনি বর্ণের হয়ে যেতে পারে, ফসফরাসের অভাবে। চিনতে চেষ্টা করছি কিরকম পাতায় কি পরিবর্তন দেখা যাচ্ছে। আরো দেখো, পটাশিয়ামের অভাবে বাদামি বর্ণের হতে পারে, ক্যালসিয়ামের অভাবে কিরকম পাতার নিম্নভাগ বাদামি বর্ণের হয়ে গেছে। দেখো তাকিয়ে, এইখানে পাতাটার নিচুর দিকটা বাদামি বর্ণের হয়ে যাচ্ছে। তাহলে এইরকম সব বাদামি পাতা, নিচ দিকটা বাদামি বর্ণের কোথায় কোথায় হচ্ছে একটু যদি দেখতে দেখতে যাও। বাঁ দিকেটা কিনারায় হয়েছে, তাহলে এইরকম কখনো কিনারায়, কোথাও মধ্যভাগে, কোথাও পাতার গোড়ার দিকে এইরকম হবে। পরে এসেছি স্বল্প মাত্রিক মৌল, ডান দিকেরটায় জিঙ্ক, বাঁ দিকেরটায় লোহা। তাহলে এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা পাতাতেই পরিবর্তনটা দেখতে পাবো, যে কোনো একটা মৌলের অভাব নিশ্চিত হয়েছে। আর যদি আগে থেকে জানা থাকে যে এই উদ্ভিদে এই জিনিসটা ঘটে, পাতায় মাঝখানে মাঝখানে ছোপ ছোপ বাদামি বর্ণ হয়, যদি জানা থাকে এই উদ্ভিদে কখন হয়, তাহলে নিশ্চয়ই ধারণা করতে পারবে এই ক্ষেত্রে জিঙ্কের অভাব দেখা দিয়েছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, বহু উদ্ভিদের ক্ষেত্রে এটা নির্দিষ্ট হয়ে আছে যে এই উদ্ভিদে এই ধরনের প্রভাব দেখা যাবে যদি এই মৌলটা কম থাকে, তার থেকেই চিনে নিতে হবে।
এখন যেমন বাহ্যিক লক্ষণ বলছিলাম অভাবে, তেমনি অন্য ক্ষেত্রেও একটু হতে পারে। যেমন তাকিয়ে দেখো, খরা হলে, জল কম হলে পাতা এরকম গুটিয়ে যেতে পারে। রোগ হলে পাতাতে এইরকম নানা ধরনের ছোপ ছোপ নানা দাগ, নানা ধরনের দাগ দেখা দিতে পারে। আর পাতার কিনারা রং পরিবর্তন, মধ্যভাগে রং পরিবর্তন এক্ষুনি দেখলে রাসায়নিক কোনো মৌলের অভাবে হতে পারে, বা রাসায়নিক বস্তু, অবাঞ্ছিত রাসায়নিক বস্তুর প্রভাবে হতে পারে। সেই জন্য সাবধানতা অবশ্যই নিতে হবে। সেই জন্য বলেছিলাম প্রাথমিকভাবে চিনতে গেলে আমরা চিনতে পারি অনেক ক্ষেত্রে যে এইটার মৌলের অভাব আছে। এছাড়াও এই ক্ষেত্রে এরকম বাহ্যিক লক্ষণ কোনো কোনো ক্ষেত্রে দেখা দেবে। এখন কোনো কোনো জায়গায় সার প্রয়োগটা সহজ বিষয় নয়। যেমন একটু আগে দেখলে বিস্তৃত ক্ষেত্র সমতল ভূমি, কিন্তু সব জায়গায় তো সেরকম সমতল ভূমি নেই। তখন আমাদের কি করা যায়, কি করা হয়, আমরা একটা বিশেষ উন্নত দেশে কি করা হচ্ছে তা দেখতে এসেছি। উন্নত দেশে কি করা হয় দেখতে এসেছি। তাকিয়ে দেখো দেখা যাচ্ছে কিনা। আমরা এখন কোন দেশে পৌঁছেছি? বেরগ্রাম। কোন দেশ এটা? বেরগ্রাম কোন দেশ? দেশটা কি নাম? দেশের নাম চকদ্বীপা। দেশের বেরগ্রাম। হ্যাঁ, বেরগ্রাম একবার বলে নাও আগে। শুনতে একবার, আরেকবার বলতে হবে। আমেরিকা। আচ্ছা বেশ, বসে পড়ো। চকদ্বীপা, মশাট আসছি। চকদ্বীপা, চট করে দেশটার নাম। দেশটার নাম চকদ্বীপা। বলো। জাপানে। বসে পড়ো। মশাট, মশাট। এই দেশটি জাপান। জাপান লেখা আছে, বসে পড়ো। দেখো সামনে লেখা আছে জাপানিজ, তাহলে জাপান নিশ্চয়ই হবে দেশটার নাম। তাহলে জাপানে হচ্ছে অনেক পাহাড়ি এলাকা রয়েছে, যে এলাকায় সার প্রয়োগ করা হচ্ছে। কিরকম করে সার প্রয়োগ করা হচ্ছে? মশার সার প্রয়োগের ব্যবস্থাটা বলতে হবে। কেমন করে সার প্রয়োগ করেছে? হেলিকপ্টারের সাহায্যে। আরেকটু এগিয়ে বলতে হবে, এটা ঠিক আরেকটু বাড়তি বলতে হবে। এখানে হেলিকপ্টারের সাহায্যে 7টি যেখানে চাষের জায়গা সেখানে মানে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা বেশ, একটু তোমার পিছনের জন্য দাও, আর কি বলতে চাই, কি বলে শুনি বলো। প্রথমে হেলিকপ্টারের সাহায্যে হেলিকপ্টারটা সমস্ত মাঠে ঘুরতে ঘুরতে সার মানে করছে, মানে সার দিচ্ছে। আচ্ছা, এটা মানুষ আছে না নেই? হ্যাঁ আছে। আচ্ছা বেশ, বসে পড়ো। একদিকে মানুষ নেই, এটা মানুষ চালিত, মানব চালিত নয়, যন্ত্র চালিত। মানুষ নেই, এটা যন্ত্র চালিত, রিমোট কন্ট্রোলে চালনা করা হয়। মানুষ ছাড়া মানুষ থাকে না, তাহলে সেইখানে এইভাবে চালনা করা হয়ে থাকে, তখন এইভাবে চলে। তাহলে তখন কিভাবে চলে এটা দেখবার চেষ্টা করলাম। কিরম ভাবে মানববিহীন, এগুলোকে বলা হয় মানববিহীন। মানববিহীন বলেছি আমরা, একটু মানববিহীন দেখতে চেষ্টা করলাম, যাতে দেখার চেষ্টা করেছি মানববিহীন। সবাই তাকিয়ে দেখো মানববিহীন কিরকম হয় দেখবার জন্য এসেছিলাম এখানে আমরা একটু। তাহলে মানববিহীন যদি কোনো একটা জায়গায় যন্ত্র চালিত হয় তখন কিভাবে চলে সেটা দেখার চেষ্টা করলাম। মানববিহীন যন্ত্র চালিত অবস্থায় সার প্রয়োগ। তাহলে সার প্রয়োগ প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে, দেওয়া হয়ে গেছে। এই জিনিস কিরকম দেওয়া হয়েছে সেটা করলাম। আকাশপথে সার প্রয়োগ, তাহলে এইরকমও সব রয়েছে। রয়েছে একটা ছোট্ট প্রশ্ন, সবাই প্রশ্নটা দেখো আর উত্তরটা তাড়াতাড়ি করো। প্রশ্নটা বনভূমির ওপরে। বনভূমিতে কেউ কিন্তু সার দেয় না, সার দেওয়ার জন্য কেউ বনে যায় না, কিন্তু বনে খুব সুন্দর সুন্দর গাছ দেখা যায়। কেন এমন হয়ে ওঠে? আগে চকদ্বীপা বনে কেন এমন সুন্দর গাছ দেখা যায়, যদিও সার প্রয়োগ করা হয় না? চকদ্বীপা আর মশাটের পিছন দিকে যারা বলেনি তাদের কাছে আগে
যারা বলেনি মশাটে তাদের দাও আগে, যারা বলেনি তাদের দিতে হবে, তবে না সবাই কাছ থেকে উত্তরটা পাওয়া যাবে। আগে মশাটে যারা বলেনি তাদের দাও আগে। হ্যাঁ বলো। যেহেতু বিশাল গভীর জঙ্গলগুলিতে অনেক গাছ থাকে এবং সেই গাছের পাতাগুলি ঝরে পড়ে বা পাতাগুলি পচে সার তৈরি হয়, বা অনেক জন্তু থাকে, সেই জন্তুগুলি যখন মারা যায় সেগুলি পচে গিয়ে সার তৈরি হয়। ঠিক বলে বলো। তাছাড়া মলত্যাগ বিভিন্ন পোকামাকড় ফল পড়ে সেগুলি পচে গিয়ে সার তৈরি হয়। রাইট, বুঝে পড়ো। তাহলে প্রয়োজনীয় উপাদান সবারই লাগে, এদেরও লাগবে। এখন উপাদানগুলো সহজে পাওয়ার উপায় কিছু থাকলে সেই জন্য, যেহেতু কৃষিক্ষেত্রে এইগুলো সুবিধে নেই, কিন্তু বনভূমিতে সেই সুবিধে রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরে অথবা কোনো জীবের দেহাংশ সেগুলো পচে গিয়ে ওইখানে ওই অঞ্চলে সেই উপাদান ফিরিয়ে দেয় পরিবেশে বা মাটিতে, সেই জন্য ওরা সেইখান থেকে সেই জিনিসটা লাভ করে। তাহলে এইভাবে সেই জন্য বনভূমিতে সার না প্রয়োগ করলে সুন্দর সুন্দর গাছ গড়ে ওঠে, যেহেতু প্রয়োজনীয় উপাদান ওরা বনভূমি থেকেই পেয়ে যায়।